৮ সুদীপ্ত প্রায় রেলগেটের কাছে এসে পৌঁছতেই একটা ভোক্সওয়াগন গাড়ির মুখোমুখি হলেন। ভয়ের কিছু ছিল না, সাধারণ নাগরিকের গাড়ি, কিন্তু চেনা মানুষ কেউ নেই গাড়িতে। এবং আশ্চর্য এই যে গাড়িটা তাদের আবাসিক এলাকার ভেতরেই ঢুকছে। তাকে দেখেই হয়তো হবে গাড়িটা থেমে গেল। এক ভদ্রলোক গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে শুধালেন, ২৩ নম্বর বিল্ডিংটা কোন দিকে বলতে পারেন? ২৩ নম্বর? এরা ২৩ নম্বরে যাবে? কারা এরা? কার খোঁজে যাচ্ছেন? প্রশ্ন তো এমনি অনেক কটি ছিল, এবং মনে হচ্ছে প্রশ্নগুলি তার ভয়াবহ একাকিত্বকে বিদ্ধ করে বোমার ভিতরকার এক একটি লৌহশলাকার মতো তার মনের প্রাঙ্গণে ছড়িয়ে গেল। ভালোই তো হইল, এতে একাকিত্বের ভার এতক্ষণ কি করে তিনি বহন করে চলেছিলেন। ভদ্রলোকের সঙ্গে দুটো কথা বলে সুদীপ্ত যেন প্রাণ ফিরে পেলেন। ভদ্রলোক যাচ্ছেন মৃধা সাহেবের খোঁজে। হ্যাঁ, ভালোই আছেন তিনি। গতকাল তিনি সপরিবারে ফরিদপুর যাবেন বলে বেরিয়ে গেছেন। না, তা বলতে পারিনে। আপনি লঞ্চঘাটে খোঁজ নিলে বোধহয় জানতে পারবেন। গতকাল যদি ফরিদপুরের কোনো লঞ্চ ছেড়ে থাকে, নিশ্চয়ই তাহলে চলে গেছেন তারা, নইলে যেতে পারেননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওটা মৃধা সাহেবের ঠিক পাশের ফ্ল্যাটের ঘটনা। ২৩-এর এফে সকলেই মারা গেছেন। মৃধা সাহেব থাকতেন ২৩-এর ইতে। জি, আল্লাহ বাঁচিয়েছেন। মৃধা সাহেবের বেঁচে যাওয়াটা একটা মিরেকলই মনে হয়েছিল গতকাল, কিন্তু পরবর্তীকালে অমন যে কত ঘটনার কথা কানে এসেছে যা বিশ্বের যাবতীয় মিরেকলকে হার মানাবে। মৃধা সাহেবের স্ত্রী অনর্গল উর্দু বলতে পারেন, অতএব তাদের বেঁচে যাওয়ার একটা ক্ষীণ কার্যকারণ সূত্র সুদীপ্ত খুঁজে পেয়েছিলেন। উর্দু ভাষীকে নয়, কেবল বাঙালিকে নির্বিচারে হত্যার আদেশ ছিল টিক্কা খার। সেই অবস্থায় একটুও উর্দু জানে না এমন বাঙালি হিন্দুর পক্ষে পাকিস্তানি জবানদের কবল থেকে বেঁচে আসাটা কোন পর্যায়ে পড়ে? জগন্নাথ হলের সেই ছাত্রটির কথাই ধরা যাক। ২৫-এর রাত ১০টা থেকে ২৭-এর বেড়া ১০টা পর্যন্ত ছেলেটি তাদের হলের পাশে স্যাভেজ রোডের সবচেয়ে উঁচু গাছটার উচ্চতম ডালে কাটিয়েছিল। এই ৩৬ ঘণ্টার মধ্যে না কিছু সে খেয়েছে, না ঘুমিয়েছে। ২৭ তারিখে গাছ থেকে নামবার সময় মাটির কাছাকাছি পৌঁছতেই সামনে একটা মিলিটারি গাড়ি যাচ্ছিল পুরনো ঢাকার দিকে। তাকে দেখেই হয়তো হবে গাড়িটা থেমে গেল। বাজার লুট হচ্ছে, তা দেখে গাড়ির ৪টে জবানের তখন মাথা ঠিক থাকার কথা নয়। লড়াই করে তারা ঢাকা শহর জয় করেছে। সারা শহরের সকল সম্পদ এখন গনিমতের মাল, যেখানে যা পাও লুটে পুটে নাও। কাফের বাঙালিদের দোকানপাট লুট করা নেকির কাম। হুজুর টিক্কা ফতুয়া দিয়েছে, অতএব নেকি হাসিল করার কামে ঝাঁপিয়ে পড়ল জবানেরা। ছেলেটি তখন খালি গাড়িতে বসে তার জবান ভাইদের জন্য প্রতীক্ষা করবে, নাকি একদিকে নেনে এক ফাঁকে সে পালাল? কিন্তু এখানেই তার কাহিনী শেষ হয়নি। প্রায় ৫ সপ্তাহ পর তার বেঁচে থাকার বৃত্তান্ত সুদীপ্ত শুনেছিলেন। কাহিনীটা সেকালের হলে একালের মানুষ তাকে বলতো রীতিমতো নভেল। আরও ৩বার সে সামরিক জওয়ানদের কবলে পড়ে। দ্বিতীয়বার নদীতে নৌকায় নৌকা পার হবার সময় পাকিস্তানি বীরপুরুষেরা নৌকা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে কিভাবে সে বেঁচেছিল? সে কি কম অলৌকিক? অধিকাংশেই মারা গেল, কেউ গুলি খেয়ে, কেউ নদীর জলে খাবি খেয়ে। কিন্তু সে নিজে সাঁতার না শিখেও বাঁচল কিভাবে? গুলিতে ছিন্নভিন্ন নৌকার ভগ্নাংশ আশ্রয় করে একসময় ছেলেটি কুল পেয়েছিল। মৃত্যুর তীর থেকে এসে জীবনের কুলে ভিড়েছিল। এবং তারপর গ্রামাঞ্চলের একটি বাজার এলাকায় পুনরায় সে পাক জওয়ানদের কবলে পড়েছিল। ইতিপূর্বে ২বার বেঁচে এসেছে। না, এবার আর রক্ষা নেই। প্রাণের ভয়ে গ্রামে আশ্রয় নিয়েছিল। সেইখানে গিয়ে পাক জওয়ানেরা পাকড়াও করে তাদের প্রায় ২০-৩০ জন। আশ্চর্য, জওয়ানরা তাদের নিয়ে গিয়ে বাজার লুট করার হুকুম দিল। বাজার লুট করে সকল মালমাত্তা মিলিটারির লরিতে তুলে দিতে হল। তারপর তাদের ওপর হুকুম হল, বাজারে আগুন ধরিয়ে দাও। যারা ইতস্তত করছিল বুটের লাথি খেয়ে তাদের আক্কেল হল। প্রাণে বাঁচতে হলে ওই কামই করতে হবে এখন। কিন্তু তবু কি প্রাণে বেঁচেছিল তারা? অন্তত একজন তো বেঁচেছিল। হ্যাঁ, বাঙালিকে নিশ্চিহ্ন করার সাধ্য তোমাদের নেই। সেই কথাই যেন বলার জন্য বেঁচেছিল সেই জগন্নাথ হলের ছাত্রটি। তাদের সেই লুটতরাজ ও অগ্নিসংযোগের সকল ঘটনা মুভি ক্যামেরায় ধরে নিয়েছিল পাকিস্তানিদের একজন। তারপর দিয়েছিল পুরস্কার। লুটতরাজ ও অগ্নিসংযোগের পুরস্কার স্বরূপ তাদেরকে খেতে দেওয়া হয়েছিল মেশিন গানের গুলি। কিন্তু হতভাগ্য ছাত্রটি তা খেতে পায়নি।
তার আগেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল মাটিতে। অলৌকিকভাবে ঠিক সেই মুহূর্তে সে ভূমিষ্যাৎ হয়েছিল যখন গুলিবিদ্ধ হচ্ছিলেন তার পাশের এক মৌলভী সাহেব। মৌলভী কিন্তু বাঙালি, অতএব সকলের সঙ্গে দাঁড় করিয়ে তাকেও গুলি করা হয়েছিল। এবং থেকে গিয়েছিল তার অপকীর্তির সাক্ষ্য জওয়ানদের মুভি ক্যামেরায়। ক্যামেরা সাক্ষ্য দেবে, জওয়ানদের অপরাধ ছিল না। তারা দুষ্কৃতিকারীদের কবল থেকে দেশকে বাঁচানোর মহৎ উদ্দেশ্যে বাঙালি নিধনযজ্ঞে অবতীর্ণ হয়েছিল। হ্যাঁ, শুধুই বাঙালি, বিহারি নয় কিন্তু। বিহারিরা খুব ভালো, এমনকি সে পকেটমার হলেও তারা বঙ্গাল মুলুকে থাকলেও এই মুলুকের ভালোমন্দ নিয়ে কোনো কথা বলে না। তাদের কোনো অভিযোগ থাকলে তা আছে কেবল এই নিমকহারাম কাফের বাঙালিদের বিরুদ্ধে। পশ্চিম পাকিস্তানে থাকে সব সাচ্চা মুসলমান, তোমরা বিহারিগণও সাচ্চা মুসলমান আছো, অতএব মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে তোমাদের কি আর অভিযোগ থাকবে? বস্তুত কোনো অভিযোগ ছিলও না। অতএব বিহারিরা খুব ভালো। এবং খুবই সামান্য ঘটনা এটি যে এখন একজন ভদ্রলোক তাদের এলাকার আর একজন ভদ্রলোকের সন্ধান নিতে এসে তাকে কথা বলেছেন কয়েকটি। সেই কথাতেই সুদীপ্ত বাঁচলেন। বিপুল একাকিত্বের বিচ্ছিন্ন দ্বীপ থেকে মুক্তি মিলল। যেন সহসা আবার তার সাবেক পৃথিবীর মাটি পেলেন। পায়ের নিচে মানুষের সান্নিধ্য মনের জন্য এত স্বাস্থ্যপ্রদ। কিন্তু রাস্তায় মানুষ কই? মোটেই তো 11:30 এখন। কারফিউ নেই, তবে কি বেকুবের মতো ভাবছেন তিনি। কারফিউ নেই, অতএব মানুষ স্বাভাবিকভাবে পথে বেরুবে, হাটবাজার করবে। খুব ভালো কথা। কিন্তু ভালো কথা শোনার লোক এখন পাকিস্তানে আছে নাকি? ইয়াহিয়া খান থেকে একটা ক্ষুদে সৈনিক পর্যন্ত কোন লোকটা এখানে কোন নিয়মটা মানে শুনি? যুদ্ধেরও কতগুলো নিয়মকানুন থাকে, থাকে না? কোনো দেশ আক্রমণ করতে হলে আগে যুদ্ধ ঘোষণা করতে হয়। পাকিস্তান সরকার গায়ের জোরে একটা অঘোষিত যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের উপর। অকস্মাৎ যাদের উপর ঝাঁপিয়ে পড়েছে তারা নিরস্ত্র। কেউ কখনো নিরস্ত্র চেয়ে আক্রমণ করে? করে না। প্রেমে ওর অনেক কিছুই অন্যায় নয়। একটা বিরাট জালিয়াতি আছে কথাটার ভিতর। প্রেমে যদি কিছু অন্যায় না হয় তবে যুদ্ধে সবই অন্যায়। যুদ্ধটাই অন্যায়। যুদ্ধ ও প্রেম বিপরীতার্থক। তাদের সামান্য লক্ষণ সন্ধান মূর্খের কর্ম। কিন্তু কথাটার উদ্ভাবক মূর্খ ছিলেন না? নিশ্চয়ই না। মূর্খতার একটা লক্ষণ হিসেবেই কথাটাকে তিনি তৈরি করেছিলেন এবং বর্তমানের মূর্খরা ক্ষেত্রবিশেষে নরপিশাচেরা এটাকে তাদের শয়তানির কৈফিয়ত হিসেবে ব্যবহার করছে। না না, তা নয়। মানে এ ঠিক যুদ্ধ তো নয়, এ হল যথার্থত বিদ্রোহ দমন। কোনো দেশের কতগুলো মানুষ বিদ্রোহ করলে তাকে শায়স্তার্থ করতেই হয়। সেখানে যুদ্ধ ঘোষণার কথা ওঠে না। তাহলে অন্য কথা ওঠে। বিদ্রোহ কাকে বলবে? দেশে নির্বাচন হয়েছে। সারা বিশ্বে স্বাভাবিক নিয়ম অনুসারে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করবেন। এই স্বাভাবিক নিয়মের বিরুদ্ধাচরণ করল যারা, বিদ্রোহী বললে তো তাদেরকেই বলতে হয়। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের একটা অংশ যদি দেশকে দ্বিখণ্ডিত করতে চাইলে তা হবে নাকি? পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠদের সমর্থন পেতে হবে না, এবং নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি কোনো অযৌক্তিক অপকর্ম করতেই চায় তখন প্রেসিডেন্ট তো আছেনই, পার্লামেন্ট বাতিল করে দিয়ে আবার নির্বাচন দিতে পারেন তিনি। জনগণের রায় কোন দিকে তার যাচাই হবে। জনগণও যদি সেই অপকর্মকে সমর্থন করে তাহলে সেটাই হবে। অধিকাংশের ইচ্ছাকে কোনো নীতিধর্মের দোহাই পেড়ে বাধা দেবার অধিকার কোনো একটি ব্যক্তির হাতে তুলে দেওয়া যায় না। সারা দেশ যদি বঙ্গোপসাগরে ডুবতে চায় সে অধিকার তাদের থাকতে হবে। কেবলই একজনের হাতে অমৃত পরিবেশনের ভার থাকার নাম স্বাধীনতা নয়। এমনি নানা তর্কই তো মনে জাগে, কিন্তু তর্কযুক্তি এসব তো শিক্ষিত লোকের অস্ত্র। কেবল সভ্য লোকের সাথেই তর্ক চলে। যুক্তির কথা তিনিই মানবেন যিনি বিবেকবান। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ যদি যুক্তির কথা বলেন এবং তিনি যদি সংখ্যায় একজনও হন, আমরা তার কথা মানব। এই তো বিবেকবান সভ্য মানুষের কথা, এবং চিরন্তন কথা। গণতন্ত্র এই কথাতেই বাঁচে। গণতন্ত্র মানে কি সংখ্যাগরিষ্ঠের জোরে অপকর্ম করে যাওয়া? 100 বার নয়। গণতন্ত্রে আস্থাবান মানুষের মনের কথাই হবে, কেউ যদি যুক্তির কথা বলেন এবং তিনি যদি সংখ্যায় একজনও হন, আমরা তার কথা মানব। কিন্তু যুক্তির কথা কাকে শোনাবেন শেখ মুজিবুর রহমান? যারা কেবলই দৈহিক শক্তিতে আস্থাবান তাদেরকে? ননসেন্স। অধ্যাপক সুদীপ্ত শাহীন ননসেন্স কথাটাই উচ্চারণ করলেন মনে মনে। রেল লাইন পেরিয়ে তিনি ততক্ষণে উত্তর দিকের ফুটপাত ধরে এগিয়ে চলেছেন। হায় আল্লাহ, তিনি যাবার সময়ও তো 2-1 লোক দেখে গেছেন এই পথে। এরই মধ্যে কোন জাদুমন্ত্রে তারা সব অদৃশ্যা হয়ে গেল। একটিও যদি দোকান খোলা থাকত। কত পাল তিনি এই পথে হেঁটেছেন। সকালে মাছের বাজারে গেছেন, বিকেলে বইয়ের দোকানে, কখনো বা অন্য কিছুর। হায় রে,
তখন কত ক্রুদ্ধ হয়েছেন মনে মনে। তার দেশবাসী এত নোংরা, ছি ছি, এ কি স্বভাব তার দেশের মানুষের! এই সকানে কাজের সময় শক্ত সমর্থ পুরুষগুলো ফুটপাথের ছায়াতে ক্যারাম খেলে, এবং তা ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন। এ জাতির ভাগ্য যদি ঘুমিয়ে না থাকবে, তবে তা কার থাকবে? আর যদি বা খেলবেই, তো ঘরে গিয়ে খেলো কেনা? মানুষের হাঁটবার পথ জুড়ে তুমি ক্যারাম খেলবে আর একজন পাতবে দোকান, মানুষ তবে হাঁটবে কোন দিক দিয়ে শুনি? এইখানে তো আবার প্রকাণ্ড চুলো পেতে ফুটপাথের প্রায় সবটাই রান্নাঘর বানিয়ে রাখত সেই বিশাল বপু দোকানদারটা। আহ, আজ যদি তার সে চুলোতে তেমনি গরম জিলিপি ভাজা হতো আর তেমনি মানুষের ভিড় থাকত। সুদীপ্ত কোনোদিন ফুটপাতের দোকানে কোনো খাবার কিনেন না, আজও কিনবেন না, তাও ঠিক। তবু আজ সারা চিত্ত জুড়ে হাহাকারটা জাগল। সবখানি ফুটপাতে জুড়েও যদি লোকেরা দোকান পেতে রাখে, তিনি তাতে রাগ করবেন না। কেনই বা রাগ করবেন? একই দেশের মানুষ না তারা? দেশের মানুষের একটু আদ্র অত্যাচার তো দেশের মানুষই সহ্য করে। আহ, মানুষের মতো কিছু আছে নাকি পৃথিবীতে? এককালে বাংলাদেশে কত মানুষ ছিল? ধর সেই কালের কথা, যখন সারা বাংলায় মানুষ ছিল বর্তমানের 7 ভাগের 1 ভাগ। আর মানুষ কম থাকলে যা হয়, পড়ে থাকত সুবিস্তীর্ণ অনাবিদ প্রান্তর। হ্যাঁ, সেই প্রান্তরে বিশাল অরণ্য ছিল, পর্যাপ্ত রৌদ্রবৃষ্টির বাংলায় অরণ্য তো থাকবেই। বিপুল অরণ্য, বিস্তীর্ণ জলাভূমি, নদী, হাওড়, খাল, বিল, এরই মাঝে 2-1খানি গ্রাম নিয়ে একটি জনবসতি এলাকা। এক এলাকা থেকে আর এক এলাকার দূরত্ব কত? অনুমান করো 10-20 ক্রোশ। সুদীপ্ত এখন যেন তেমনি 10-20 ক্রোশের জনবসতিবিহীন এলাকা অতিক্রম করছেন পাশে প্রাচীন গৌড়নগরের পরিত্যক্ত বাড়িঘর। মানুষ বিদায় নিয়েছে, আছে প্রেতাত্মারা আর শেয়াল নেকড়েরা। ওই তো ঘরগুলির জানলা কপাট সব ভাঙা, ওর কোটরে কোনো নেকড়ে থাকতে না পারে? সুদীপ্তার মনে হতে লাগল এক্ষুনি ওখান থেকে নেকড়ে ঝাঁপিয়ে পড়বে তার উপর। সেকালের মানুষের এক এলাকা থেকে আর এক এলাকায় গমনের অভিজ্ঞতা যেন সুদীপ্তকে স্পর্শ করল। এই মুহূর্তে কোনো মানুষের জন্য তার বলতে ইচ্ছে করছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য কথাটা কদিন আগেও বলতে দ্বিধা ছিল সুদীপ্তার। ঠিক এই পথেই প্রতিদিন চলতে গিয়ে পদে পদে তিনি মানুষের ঠক্কর খেতে খেতে কত কি ভাবতেন। না, এত মানুষের ভিড়ে বসে কবি ওই কথা বলতেই পারতেন না। নিশ্চয়ই কবি কোনোদিন পথে চলতে ক্রোশের পর ক্রোশ হেঁটে কোনো মানুষের দেখা পাননি, এবং তখনই তার মনে হয়েছিল ওই কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, সুদীপ্ত এখন স্বচ্ছন্দে ওই সুরে সুর মিলাতে পারেন। এজন্য তাকে ক্রোশের পর ক্রোশ হাঁটতে হয়নি। নীলক্ষেতের রেল ক্রসিং থেকে বলাকা সিনেমা কতখানি পথ হবে? 1/2 মাইলও নয়। কিন্তু সুদীপ্তর মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তহীন পথ। অন্তহীন পথ পেরিয়ে একজন লোকের দেখা পেলেন সুদীপ্ত।